আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব এবার রামাল্লায় এ যাবৎকালে সবচেয়ে বড় অভিযান ইসরায়েলি সেনাবাহিনীর। জানিয়ে দিব ইসরায়েলের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগ। অন্যদিকে পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী শপথ নিলেন শেহবাজ শরীফ। সর্বশেষ জানিয়ে দিব আলোচনায় অগ্রগতি নেই, ইসরায়েলকে দোষারোপ করল হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রামাল্লায় এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযান ইসরায়েলি বাহিনীর। ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের প্রশাসনিক রাজধানী রামাল্লায় এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের অভিযান চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। রোববার রাতব্যাপী সেই অভিযানে মুস্তফা আবু শালবাক নামের এক 16 বছর বয়সী কিশোর নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার রাত জুড়ে ইসরায়েলের সেনাবাহিনী কয়েক ডজন সাজোয়া যান পুরো রামাল্লায় টহল দিয়েছে। আম্মারি শরণার্থী শিবিরের কাছে এলাকায় একটি সাজোয়া যান আসার পর সেখান থেকে বেশ কয়েক রাউন্ড গুলি শিবির লক্ষ্য করে চালানো হয়। সে সময় নিহত হয় মুস্তফা। তার ঘাড়ে ও বুকে গুলি লেগেছে বলে জানিয়েছে পশ্চিম তীরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বস্তুত গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা শুরু হয়েছে। ইসরায়েলি বসতকারী সেনা ও পুলিশের হামলায় গত 5 মাসে রামাল্লা সহ পশ্চিম তীরের বিভিন্ন শহরে নিহত হয়েছেন অন্তত 400 ফিলিস্তিনি। এই ব্যাপারে আরও তথ্য জানাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত কয়েক বছরের মধ্যে রোববার রাতে অভিযানটি ছিল রামাল্লার ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় অভিযান। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিক সহ 1200 জনেরও বেশি মানুষকে হত্যা করে গাজার উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও 240 জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে। 1948 সালে প্রতিষ্ঠার পর গত 75 বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষ হত্যা দেখেছে ইসরায়েল। অভূতপূর্ব সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার এক সপ্তাহ পর বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও। 1948 সালের প্রতিষ্ঠার পর 75 বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষ হত্যা দেখেছে ইসরায়েল। অভূতপূর্ব সেই হামলার জবাব দিতেই সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার এক সপ্তাহ পর বিমানের সঙ্গে যোগ দেয় স্থল বাহিনী। অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন 30,534 জন, আহত হয়েছেন আরও 71,980 জন। নিহত ও আহতদের মধ্যে একটি বড় অংশেই নারী, শিশু, কিশোর ও বেসামরিক লোকজন। রোববার রাতে রামাল্লার পাশাপাশি পশ্চিম তীরের তুলকার্ম ও নাবলুসেই ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে আসছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ। এদিকে ইসরায়েলের একাধিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তার পদত্যাগ। দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারির দলের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ড্যানিয়েল হাগারির সেকেন্ড ইন কমান্ড মেরান কার্ডস সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা গাজা যুদ্ধের কারণে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন জেনারেল রিচার্ড হ্যাটিস, এবং যিনি ইসরায়েলি সেনাবাহিনীর বিদেশি সংবাদ মাধ্যমের মুখপাত্রের দায়িত্বে ছিলেন। গাজা যুদ্ধ এবং এটি সংঘটিত করা নিয়ে ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরাজমান ফাটল সাম্প্রতিক সময়ে প্রকাশ পেয়েছে। বিশেষ করে যুদ্ধ শেষে গাজায় কী হবে, ইসরায়েলি সরকারের এ বিষয়ে যে পরিকল্পনা রয়েছে সেটি নিয়ে খুশি নয় সেনাবাহিনী। গত 7 অক্টোবর দখলদার ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরপরই গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। তাদের হামলায় এখন পর্যন্ত 30,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন প্রায় 70,000-এরও বেশি মানুষ। দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় বর্তমানে গাজার 85% মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এছাড়া খাদ্য সংকটে পড়েছেন তারা। প্রয়োজনীয় খাবার না পাওয়ায় তারা গাছের পাতা, গবাদি পশুর খাবার, এমনকি ঘোড়া জবাই করে খাচ্ছেন। গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলকে নির্দেশ দেয় গাজায় যেন কোনো ধরনের যুদ্ধ অপরাধ সংগঠিত না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছিল
আদালতের বিচারকরা। তবে আদালতের নির্দেশ সত্ত্বেও ইসরায়েলি বাধায় গাজায় ত্রাণ যাচ্ছে না, ফলে ছোট বড় সবাই না খেয়ে দিন পার করছেন। এদিকে পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রীর শপথ নিলেন শেহবাজ শরীফ। জোট সরকার গঠন নিয়ে নানা নাটকীয়তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান শেহবাজ শরীফ। সোমবার ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসের 24তম পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউস আইওয়ান-ই সদরের PMLN এর প্রধান শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ পাড়িয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জোটসঙ্গী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং সিন্ধু পাঞ্জাব বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীরাও। দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরও শেহবাজ শরীফের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে রোববার দেশটির সংসদের নিম্নকক্ষের জাতীয় পরিষদের ভোটাভুটিতে 201 জন আইন প্রণেতা ভোট পেয়ে নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া পাকিস্তানে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা তাইওয়ান-ই সদরের শেহবাজের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের সময় পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। 2022 সালের এপ্রিলে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শেহবাজ শরীফ। প্রায় 16 মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর দ্বিতীয় দফা দেশটির প্রধানমন্ত্রীর মসনদে ফিরলেন তিনি। রোববার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন শেহবাজ শরীফ। এতে শেহবাজ শরীফ 201 ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন, আর তার বিরোধী প্রার্থী ওমর আইয়ুব খান পান 92 ভোট। প্রধানমন্ত্রী নির্বাচন ঘিরে দেশটির সংসদে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়। PTI সমর্থিত আইন প্রণেতারা গত 8ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে তাদের হারিয়ে দিয়ে PMLN-PPP জোট সরকার গঠন করেছে বলে অভিযোগ করেছে। দেশটির 7টি রাজনৈতিক দল সমর্থন দেওয়ায় PMLN এর প্রধান শেহবাজ শরীফের জয় প্রত্যাশিত ছিল। দেশটির নবনির্বাচিত এই প্রধানমন্ত্রীর প্রতি পাকিস্তান পিপলস পার্টি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান মুসলিম লীগ কায়েদ এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি, পাকিস্তান মুসলিম লীগ জিয়া ন্যাশনাল পার্টি সমর্থন জানিয়েছেন। আলোচনায় অগ্রগতি নেই, ইসরায়েলকে দোষারোপ করল হামাস। দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি নিয়ে মিশরের রাজধানী কায়রোতে আলোচনা চলছে। মধ্যস্থকারী দেশগুলোর সঙ্গে হামাসের প্রতিনিধিদ্বয়ের বৈঠক শুরু হয়। এতে যোগ দেননি ইসরায়েলের কোনো প্রতিনিধি। তা সত্ত্বেও আলোচনাটি শুরু হয় এবং এটি আজও চলছে। তবে হামাসের এক জ্যেষ্ঠ নেতা লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনকে বলেছেন, আলোচনার কোনো বড় ধরনের অগ্রগতি দেখা যায়নি। তিনি এজন্য ইসরায়েলকে দায়ী করেছেন। এই জ্যেষ্ঠ নেতা বলেছেন, ইসরায়েলের হামাসের দাবির ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর দিচ্ছে না, ফলে আলোচনার কোনো অগ্রগতি দেখা যায়নি। হামাস দাবি করেছে, ইসরায়েল যদি যুদ্ধ না চায় তাহলে তাদের পূর্ণ যুদ্ধবিরতি দিতে রাজি হবে। সব সেনা গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে। গাজার সাধারণ মানুষকে তাদের নিজ ঘরবাড়িতে ফেরার সুযোগ দিতে হবে। অপরদিকে ইসরায়েল এখনও দাবি করছে তাদের জীবিত ও মৃত জিম্মিদের তালিকা ছেড়ে দেওয়ার জন্য। তবে হামাস জানিয়েছে এই মুহূর্তে তারা কোনো ধরনের তালিকা দিতে পারবে না।